বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের এই নাগরিকত্ব সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশের এই যে গোটা জনসমষ্টি, তাদের কিছু অংশ এখানকার ভূমিপুত্র, আবার ভূমিপুত্রদের মধ্যে মুসলমান একটা জনগোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায়, যারা কয়েক বছর ধরে নানা কারণে বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, সমস্যায় ফেলা হচ্ছে, তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে। আবার উদ্বাস্তু মানুষ যারা, তারা বাইরে থেকে এসেছেন, তারা বসবাস করছেন। আবার সেই সব পরিবারে বহু মানুষ জন্মগ্রহণ করেছেন এই মাটিতে। এই যে বাইরে থেকে আসা এবং এই মাটিতে জন্মগ্রহণ করা, এইসব মানুষের নাগরিকত্ব নিয়ে নানান ধরনের সমস্যা। এক একটা অংশের মানুষের এক এক ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পারতপক্ষে সমস্যা চলছে। তার ইতিমধ্যে মুসলমান বাদে আর যারা এখানকার ভূমিপুত্র, তাদের নিয়ে দুই চার কথা একটা ভিডিওতে বলেছি। আমি এখন মুসলমানদের সম্পর্কে, মুসলমানদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। দেখুন, মুসলমানরা এখানকার ভূমিপুত্র, অধিকাংশ এখানকার ভূমিপুত্র। তাদের জন্য আলাদা করে, মানে হিন্দু ভূমিপুত্র, আদিবাসী ভূমিপুত্র আর মুসলমান ভূমিপুত্রদের জন্য আলাদা করে কিছু বলার দরকার হতো না। বাস্তবতা আলাদা করে কোনো আইন, ভূমিপুত্রদের জন্য আলাদা করে কোনো আইন ভারতের নাগরিকত্ব আইনে বা সংবিধানে নেই। কিন্তু তা সত্ত্বেও দুটো কথা আলাদা করে বলতে হচ্ছে। আমি মুসলমান ভাইদের বলি যে বিজেপি একটা বিল এনেছিল 2016 সালে। সেই বিল নিয়ে অনেক আন্দোলন, প্রতি আন্দোলন এগুলো হয় এবং শেষ পর্যন্ত সেই বিল আইনে পরিণত হয়েছে। কা 19 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 তৈরি হয়েছে। এই কা 19 নিয়ে অন্যরাও করেছেন আন্দোলন। তার মধ্যে মুসলিম ভাইয়েরা একটা উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন যে কা 19 যেন তৈরি না হয়। আমি তখনও বলেছিলাম, এখনো বলছি, আমার ধারণা এই কা 19 সম্পর্কে মুসলমান সমাজের পরিষ্কার ধারণা না থাকবার কারণেই তারা আন্দোলনে নেমেছিলেন। বামপন্থী লোকজনও অনেক নেমেছিলেন। মূল জায়গাটা ছিল এই আন্দোলনের যে সংবিধানের পবিত্রতা নষ্ট হচ্ছে, সংবিধানে আইন তৈরি হচ্ছে, এই ভারতে আইন তৈরি হচ্ছে যেটা সংবিধান বিরোধী। ধর্মীয় ভিত্তিতে আইন তৈরি করা হচ্ছে। এইটাই ছিল মূল বিষয়। আমি এই যে সংবিধান বিরোধী বা হিন্দু মুসলমান পৃথকীকরণের যে কথা বলা হচ্ছে, এই বিষয়টাকে সম্মান জানিয়েই বলছি যে কা 19 নিয়ে যে উদ্বেগ, যে আশঙ্কা,
তৈরি হয়েছিল সেটা সর্বাংশে সঠিক নয়। আমি এটা নিয়ে অনেক কথা এর আগে বলেছি, আমি আর নতুন করে কিছু বলবো না। আমি শুধু এইটুকু বলি যে এই আইন তৈরি হওয়ার ফলে, এই আইন তো এখন কার্যকরী হয়ে গেছে, এই আইন তৈরি হওয়ার ফলে বাস্তবত, আমি মানসিক জায়গাটাকে উজ্জ্বল রাখতে বলছি, বাস্তবত মুসলমান সমাজের কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। তার 19 তৈরি হওয়ার ফলে হিন্দুদের কি সুবিধা হয়েছে? হিন্দু উদ্বাস্তুদের কি সুবিধা হয়েছে? বাস্তবত কোনো সুবিধা হয়নি। মুসলমানদের কোনো ক্ষতি হয়নি, হিন্দু উদ্বাস্তুদের তেমন কোনো লাভ হয়নি। কিন্তু লাভ হয়েছে বিজেপির। আর যারা K-19 বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা কিন্তু প্রকৃতপক্ষে বিজেপি বিরোধী মানুষ এবং সমাজ। কিন্তু একটা আন্দোলনের ফলে মুসলমানদের কোনো লাভ, মুসলমানদের ওই আইনে কিছু ক্ষতি হলো না, হিন্দু উদ্বাস্তুদের কোনো লাভ হলো না, লাভ হয়ে গেল বিজেপির। আমি এই বিষয়গুলো একটু মাথায় রাখতে বলছি। সব থেকে বড় যেটা ক্ষতি হয়েছে, এই আইনটা তৈরি করেছিল বিজেপি হিন্দু মুসলমান বিভাজন তৈরি করবার জন্যে, ভুল বুঝাবুঝি তৈরি করবার জন্যে, এবং এর মধ্যে দিয়ে এই বিভাজন তৈরি করে মুসলিম বিদ্বেষ উস্কে দেওয়া এবং হিন্দুদের ভোটটা আদায় করে নেওয়া, সেইটাতে বিজেপি পুরোপুরি সফল হয়েছে। আমি আজকে যেহেতু সেই নাগরিকত্বের প্রশ্ন এবং আজও মুসলমানরা এই বিষয়টা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আছে, সেই জন্য আমি কথাগুলো বলছি। সেটা হলো এই যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন, ঐতিহাসিকভাবে যারা ভারতবর্ষে, পাকিস্তান বাংলাদেশ বাদে এই যে ভারতবর্ষ, সেখানে যারা বসবাস করেন, এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, সেই সব মুসলমানদের নাগরিকত্ব নিয়ে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটাই সত্যি, সংবিধান এবং নাগরিকত্ব আইন অনুযায়ী তারা ভারতবর্ষের বোনাফাইড সিটিজেন, ফলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটা আমি বলছি সেই জন্য নয়, এটা মুসলমানরাও জানেন, তারাও জানেন এইটাই তাদের বাপ ঠাকুরদা পরদাদার জন্মস্থান, এইটাই তাদের জন্মভূমি, তারা এটা জানেন। কিন্তু এই জানলেই কিন্তু আর কাজ হবে না, সেটা প্রমাণ করতে হবে। এই প্রমাণ করা, যারা এখানে বসবাস করেন পুরুষানুক্রমে প্রমাণ করাটা তাদের ক্ষেত্রে খুব কঠিন নয়। কিন্তু সমস্যা হয়ে গেছে যে মুসলমান সমাজের মানুষ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের মতোই চিন্তা চেতনার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছেন, প্রয়োজনীয় জিনিসগুলি গুছিয়ে রাখেন না, এই সমস্ত কাগজপত্র ডকুমেন্টের যে প্রয়োজনীয়তা সেটা জানেন না। ফলে এই যে অগোছালো, এই যে কাগজপত্র গুছিয়ে না রাখা, জোগাড় করতে না পারা, তার জন্য ভারতের হিন্দু জনগোষ্ঠী যতটা সমস্যায় পড়বেন, মুসলমানরা কিন্তু তার থেকে বেশি সমস্যায় পড়বেন। একই অবস্থায় থেকেও তাদের সমস্যাটা বেশি হবে।
এটা বিজেপি শুধু ক্ষমতায় থাকার জন্য হবে তা নয়। বিজেপি ক্ষমতায় থাকলে অনেক বেশি হবে, বিজেপি ক্ষমতায় না থাকলেও তারা কিন্তু অবিচারের শিকার হবেন। কারণ অ্যাডমিনিস্ট্রেশনটা, প্রশাসন যারা পরিচালনা করেন, সেখানে যারা আছেন তাদের একটা বড় অংশ যারা মুসলমানদের প্রতি সুবিচার করতে চান না। এইটাই হবে বড় সমস্যা, যে কারণে আমি ভূমিপুত্র হিসাবে হিন্দু ভূমিপুত্র এবং মুসলমান ভূমিপুত্র তাদের আলাদা করেই বলছি, হিন্দু ভূমিপুত্রদের থেকে মুসলমান ভূমিপুত্ররা বেশি সাবধান হন, বেশি সতর্ক থাকুন। দেখুন, আপনার এখানে ভারতীয়ত্ব প্রমাণ করতে গেলে তার একমাত্র উপায় হলো জন্মসূত্রে আপনি যে নাগরিক, এইটাই আপনাকে প্রমাণ করতে হবে। এবং সেটা প্রমাণ করবার জন্য কিন্তু মূল যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। কিন্তু নানা ঐতিহাসিক কারণে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, পুরনো মানুষ যারা, বয়স্ক মানুষ যারা, তাদের বার্থ সার্টিফিকেট নেই। এবং এই ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু বিকল্প কাগজপত্রের কথা বলেছে। 1989 সালে গভর্নমেন্ট বলেছিল যে বিকল্প পরিচয়পত্র আর মানা হবে না। 89 সালের কথা বলছি আমি। বলেছিল 89 সালের পর থেকে একমাত্র বার্থ সার্টিফিকেট মানা হবে। কিন্তু সেটা পর্যালোচনা করে গভর্নমেন্ট 2016 সালে এইটাকে বাতিল করেছে, যে না, অল্টারনেটিভ ডকুমেন্ট, জন্মসূত্রে নাগরিকত্বের বিকল্প দলিল, কাগজপত্র মানা হবে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, LICর কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, এরকম 10টা বোধহয় কাগজ বলেছে যে এগুলো গভর্নমেন্ট বিকল্প দলিল হিসেবে মানবে। আমি জানি মুসলিম সমাজের অনেকের এইসব বিকল্প কাগজপত্র ছিল, এখন সবার নেই। সেই কারণে বলছি, যেগুলো নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো সবার আগে যত্ন করে রাখুন। এইগুলো কিন্তু খুব প্রয়োজন। কিছু হিন্দু হয়তো এদিক ওদিক করে পার পেয়ে যাবেন, কিন্তু আপনারা হয়তো সেইটা পাবেন না, ফলে কাগজপত্রগুলো জোগাড় করুন। মুসলমানদের বেশিরভাগ ক্ষেত্রে জমির দলিলটাই হয়তো আসবে। যাদের গরিব মানুষ, জমি ছিল না, সেটা আলাদা কথা, কিন্তু সেক্ষেত্রে লিগাছি, মানে এই যে বংশ লতিকা, এইটা কিন্তু প্রয়োজন হবে। এখন এই বংশ লতিকা যখনই প্রয়োজন হবে, যদি NRC হয় বা জাতীয় পরিচয়পত্র ইস্যু হয়, তখন যখন এই বংশলতিকা তো লাগবে, বেশি লাগবে মুসলমানদের, কারণ তাদের জমিটাই হবে প্রধান ভিত্তি। ঠাকুরদার বাবার নামে জমি আছে, এইগুলো তাদের করে আসতে হবে। এবং এইগুলো করে আসতে গেলে যে সমস্যা হবে, হিন্দুদের ক্ষেত্রে এক রকমের সুবিধা, টাইটেলগুলো পরিবর্তন হয় না। মুসলমানদের ক্ষেত্রে সেইটা আবার সবসময় থাকে না। এবং এই যে কাগজপত্র যারা তৈরি করেছেন, অধিকাংশ অফিস আদালতে হিন্দুরা কাজ করেন, বেশি কর্মচারী হিন্দু, মানুষও বেশি, তারা চাকরিও অনেক বেশি করেন, সংখ্যানুপাতও বেশি করেন। এই হিন্দুরা মুসলমানদের নাম, এই আরবি নাম
তারা কিন্তু লিখতে গিয়ে কেউ ইন্টেনশনালি ভুল করেন, ইচ্ছে করে ভুল লেখেন, আবার বহু ক্ষেত্রে বানান ভুল করেন না জেনে। ফলে আজকের যে প্রশাসন, একজন হিন্দু হয়তো নামের বানানে এদিক ওদিক করে বেরিয়ে যাবেন, মুসলমানের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন হবে। ফলে সেগুলো যে আইনগত যে প্রভিশন আছে, এফিডেভিট বা অন্যান্য, এগুলো করে রাখুন, বংশগতিকাটা তৈরি করুন। আর ঠিক এই মুহূর্তে কথাটা এই কারণে আমি বলছি যে এই ওবিসি ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এই বংশগতিকা জমা দিতে হয়, এখন এমন ভাবে বংশগতিকা জমা দেবেন না যেটা পরবর্তীকালে এই ক্ষেত্রে নাগরিকত্বের ক্ষেত্রে এসে সেটা একটা সমস্যা হয়ে যাবে। বিভিন্ন রকমের সমস্যা হয়, সেগুলো আমি আলাদা করে বলছি না, সেগুলো নিজেরা বুঝে যাতে দুটো দুই রকম না হয়ে যায়, এইটা আপনারা একটু খেয়াল করুন। এইসব জায়গাগুলো আমি মুসলিম ভাইদের বলছি, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনারা অমিত শাহের ভাষণ শুনেছেন, তারা 3 কোটি মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশে মানে পশ্চিমবঙ্গে আছে এই কথা যখন বলছেন, তখন 3 কোটি না হোক, এরা হিন্দুদের থেকে অনেক বেশি সংখ্যায় মুসলমানদের টার্গেট করবে। তারা রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে এবং আজকাল বিচার বিভাগকেও তারা খানিকটা প্রভাবিত করে ফেলছেন। ফলে এটা করবার চেষ্টা করবেন। অসমের ক্ষেত্রে আপনারা দেখেছেন, অসমের ক্ষেত্রে এই যে লিগাসি ডাটা তৈরি করতে গিয়ে, বংশগতিকা তৈরি করতে গিয়ে অনেকগুলো মুসলমান সংগঠন, মানে আমাদের দেশের মানুষ তো বেশিরভাগই নিরক্ষর বা অল্প লেখাপড়া জানে, তারা এটা ঠিক মতো তৈরি করতে পারেন না। তো বিভিন্ন সংগঠন, মুসলিম সংগঠন চেষ্টা করে তাদের সহযোগিতা করেছিলেন বলে অনেকে বেঁচে গেছেন। হিন্দুদের মধ্যে আরো কিছু মানুষ হয়তো ওই 19 লাখের মধ্যে পড়তেন না, কিন্তু তেমন কোনো হিন্দু সংগঠন না থাকায় ওই যে সমস্ত হিন্দুরা বোঝেন না তারা কিন্তু বিপদে পড়েছেন এবং এনআরসি থেকে তাদের নাম বাদ পড়ে গেছে। গুজরাটের ব্যাপারটা আপনি দেখছেন, গুজরাটে যে আক্রমণ, আপনারা বুঝতেই পারছেন যে এর মধ্যে একটা সাম্প্রদায়িক সমস্যা রয়েছে। তো এইগুলো আপনারা একটু ভাবুন। আর যেটা বলার সেটা হলো যে নতুন একটা আইন কিন্তু 23 সালে তৈরি হয়েছে। এইটা হচ্ছে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023, 2023 সালে এটা তৈরি হয়েছে। এইটাতে কিন্তু বলছে যে জন্মসূত্রে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে এই যে বিকল্প কাগজপত্রের কথা আমি যেটা বললাম, এই বিকল্প কাগজপত্র 23 সালের পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু আর অন্য কোনো কাগজ তাদের ক্ষেত্রে গৃহীত হবে না। ফলে 2023 সালের থেকে যারা জন্মগ্রহণ করছেন তার একটিও বাচ্চা যেন বার্থ সার্টিফিকেট কালেক্ট করতে ভুল না করেন। তাদের মা বাবাকে, অভিভাবকদের বার্থ সার্টিফিকেটটা জোগাড় করতে হবে এবং জোগাড় করলে শুধু হবে না, সেটা ঠিকভাবে সংরক্ষণ করতে হবে, না হলে বিপদ। যারা পাসপোর্ট করতে চান তাদের আগে কিন্তু এই সমস্ত বিকল্প সার্টিফিকেট, ওই স্কুলের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি গ্রহণ করা হতো। 23 সালের পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা গৃহীত হবে না। ফলে এটা আপনাদের সাবধান হতে হবে। এই জন্যে আমি বিভিন্ন মুসলিম সংগঠন যারা আছেন তাদের আমি বলবো যে আপনাদের যেহেতু সংগঠন আছে সেই জন্য আমি বলছি, গ্রামে গঞ্জে আপনারা আপনাদের অন্যান্য যে সামাজিক কাজকর্ম, সামাজিক ধর্মীয় যে কাজকর্ম, তার মধ্যে মানুষকে এই কাগজপত্র রেডি করে রাখার কাজে সহযোগিতা করুন এবং কাগজপত্রগুলো তৈরি করে দিন। আমি বলছি না যে
মিথ্যে কাগজপত্র তৈরি করে, কারণ আমি জানি মুসলমানদের এটা মিথ্যে কাগজপত্র তৈরি করার প্রয়োজন পড়বে না, কারণ তারা এদেশেরই মানুষ। কিন্তু তারা কাগজপত্রের সমস্যার জন্য বিপদে পড়তে পারেন, কারণ রাজনীতি তাদের প্রতিকূল, প্রশাসন তাদের প্রতিকূল, সেই জন্যই তাদের বেশি সতর্ক হতে হবে। আমি আপনাদের কাছে সে আবেদন রেখে আমার এই ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।